আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে যার কারণ খুঁজতে গেলে আমরা খেই হারিয়ে ফেলি। ঘটনার পরিপাকে আমাদের হাড় হিম হয়ে আসে। তেমনই একটা গল্প আজ আপনাকে শোনাব। গল্পের উপস্থাপনা ও শ্রোতাদের ভালো লাগবে জেনে গল্পের ভাষা কোথাও কোথাও পরিবর্তন করা হয়েছে। গল্প পাঠে ও বড়দার চরিত্রে আমি রাজেশ, সোমনাথ, অমূল্য ও চুনির চরিত্রে মানস এবং পৃথ্বী ও ঋষির চরিত্রে দীপক। এমন সব অসাধারণ গল্পগুলো শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকে শোনাবো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ভৌতিক গল্প প্রতিধ্বনি। মানুষের চরিত্র যতটুকু দেখেছি তাতে সে শুরু থেকে শেষ পর্যন্ত অবিচলিতভাবে সঙ্গতি ও সামঞ্জস্য রক্ষা করে চলবে এরূপ মনে করবার কোনো কারণ ঘটে না। বরং একটানা সঙ্গতি দেখলেই কেমন একটা বিস্ময় জাগে, সন্দেহ হয় কোথাও কিছু গলদ আছে। কিন্তু যে লোকটার জীবনধারা গত ৩০ বছর ধরে প্রায় একই খাতে বইতে দেখেছি, সে যদি কেবল একটা বাড়ি কিনবার ফলে হঠাৎ সম্পূর্ণরূপে বদলে যায়, তাহলে বন্ধু বান্ধবদের মনে উদ্বিগ্ন ও দুশ্চিন্তার সৃষ্টি হওয়া বিচিত্র নয়। সোমনাথ সম্বন্ধে আমরাও একটু বিশেষ রকম উদ্বিগ্ন হয়ে উঠেছিলাম। সোমনাথ বড়দার আষাঢ়ে গল্পের আসরে বড় একটা যোগ দিত না বটে, তবু সে আমাদের সকলেরই অন্তরঙ্গ বন্ধু ছিল। একেবারে প্রাণখোলা লোক, অত্যন্ত মিশুক ও আমোদে হেসে খেলেই জীবনটা কাটিয়ে দিচ্ছিল। বাপ মৃত্যুকালে টাকা রেখে গিয়েছিলেন, সুতরাং অন্য চিন্তা ছিল না। বিবাহের ৩-৪ বছরের মধ্যে স্ত্রীও মারা গিয়েছিল, কিন্তু নিঃসন্তান অবস্থায় বিপত্নিক হয়েও সে আর বিবাহ করেনি। প্রাণখোলা লোক হলেও তার সুবুদ্ধির দ্বারে যে বাধা ছিল, এ কথা অস্বীকার করবার উপায় নেই। মারাত্মক রকম বদ খেয়ালও তার কিছু ছিল না। বিহার প্রান্তের বৈচিত্র্যহীন শহরে জীবনটা নেহাত একঘেয়ে হয়ে পড়লে কলকাতায় গিয়ে কিছুদিন নির্দোষ আমোদ প্রমোদ করে আসত। তারপর আবার হৃষ্ট মনে বিলিয়ার্ড খেলায় মনোনিবেশ করত। তার জীবনে একটা মাত্র নেশা, ওই বিলিয়ার্ড খেলা। সিগারেট পর্যন্ত তাকে কোনো দিন খেতে দেখিনি, কিন্তু শহরে থেকেও সন্ধ্যার পর বিলিয়ার্ড খেলার জন্য ক্লাবে আসেনি এমন একটা দিনও মনে করতে পারি না। বাড়ি কেনার ব্যাপারটাও যে বিলিয়ার্ড খেলার সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট তাতে সন্দেহ নেই। তার পৈতৃক বাড়ি ছিল, মন্দ বাড়ি নয়, একটু সেকেলে গোছের হলেও বড়লোকের বাসের সম্পূর্ণ উপযোগী। তবু সে ১৭,০০০ টাকা খরচ করে আর একখানা বাড়ি কিনে বসলো কেন? তার কারণ অনুসন্ধান করতে গেলে এক বিলিয়ার্ড ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আমাদের মিউনিসিপ্যাল সীমানার এক প্রান্তে গঙ্গার ধারে একটা পুরাতন বাড়ি ছিল এবং বাড়িতে একটি অতি পুরাতন মেম বাস করত। বস্তুত বাড়ি অথবা বুড়ি কোনটি বেশি পুরাতন এ নিয়ে আমাদের মধ্যে অনেকদিন তর্ক হয়ে গিয়েছে। শেষে আমাদের মধ্যে কেউ একজন গেজেটিয়ার খুলে প্রমাণ করে দিয়েছিল যে বাড়িটাই আগে। প্রায় ১৫০ বছর পূর্বে এক নীলকর সাহেব এই কুঠি তৈরি করেছিলেন। ক্রমে নীলের ব্যবসা উঠে যাওয়ায় ওটি পারিবারিক বাসভবনে পরিণত হয়েছিল। তারপর ৩ পুরুষ ধরে নীলকর সাহেবের বংশধরেরা সেখানে বাস করছিল। বুড়ি শেষ উত্তরাধিকারিণী। আমাদের তর্কের নিষ্পত্তি ঘটেছিল বটে, কিন্তু আর একটা প্রশ্ন উঠেছিল, বাড়ি অথবা বুড়ি, শেষ পর্যন্ত কোনটি টিকে থাকবে? কিন্তু এক্ষেত্রেও বুড়ি হেরে গেল। একদিন শুনলাম তার গঙ্গালাভ হয়েছে। বুড়ি চিরকুমারী,
তাই সাক্ষাৎ ওয়ারিস কেউ ছিল না। অল্পদিন পরে শোনা গেল বাড়ি বিক্রি হবে। নেহাত খেয়ালের বশেই একদিন বিকালে আমরা কয়েকজন দেখতে গেলাম। সোমনাথের মোটর আছে, তার মোটরে চড়ে অভিযান হলো। নিচু পাঁচিলে ঘেরা ভিলা জাতীয় বাড়ি, চারকোনা বাড়ি, চারিদিকে নিচু বারান্দা, মাঝখানটা প্রায় দুতলার মতো উঁচু হয়ে আছে। একটা প্রকাণ্ড ঝাউ গাছ নিতান্ত সঙ্গীহীনভাবে এক পাশে দাঁড়িয়ে আছে। বাড়ির পিছন দিয়ে গঙ্গা বইছে। সামনের ফটকের স্তম্ভে শ্বেত পাথরের ফলকের উপর লেখা আছে ইকোজ, প্রতিধ্বনি। বাড়ির একজন মুসলমান চৌকিদার ছিল, সেও বোধ করি বুড়ির সমসাময়িক। চাবি খুলে বাড়ির ভিতরটা আমাদের দেখালো। সুসজ্জিত পরিষ্কার পরিচ্ছন্ন ঘরগুলি, চেয়ার, সোফা, পালঙ্ক ঘরে ঘরে যেমন ছিল তেমনই সাজানো আছে। বাড়ির ঠিক মধ্যখানে একটা প্রকাণ্ড হলঘর, ছাদ খুব উঁচু। অনেকটা উঁচুতে কাঁচে ঢাকা স্কাইলাইট দিয়ে আলো আসার ব্যবস্থা, তবু ঘরটি ছায়াচ্ছন্ন। চৌকিদার সুইচ টিপিয়ে আলো জ্বালিয়ে দিল। কয়েকটা বাল্ব একসঙ্গে জ্বলে উঠল। তখন দেখলাম ঘরের মাঝখানে একটি বিলিয়ার্ড টেবিল রয়েছে। টেবিলের উপর সবুজ আবরণে ঢাকা 3টি বাল্ব কেবলমাত্র টেবিলের সমতল পৃষ্ঠের উপর আলো ফেলেছে। ঘরে অন্য আবরণ আর কিছুই নেই। দেওয়ালের ধারে 2টি সেটি, এক ধারে বিলিয়ার্ড জোষ্ঠী রাখবার র্যাক, তাতে সারি সারি কয়েকটি কুক রাখা আছে। দেওয়ালের গায়ে একটি কালো রঙের মার্কিং বোর্ড, কত দিনের পুরনো বলা যায় না। তাতে অঙ্কের চিহ্নগুলি একেবারে অস্পষ্ট হয়ে গিয়েছে। চারিদিকে তাকিয়ে সোমনাথ মৃদুস্বরে বলে উঠল, বাহ! সত্যি ঘরের আধা অন্ধকার মোলায়েম আবহাওয়া মনের উপর একটা অনির্বচনীয় প্রভাব বিস্তার করে। ঘরে প্রবেশ করেই আমি তা উপলব্ধি করেছিলাম। তাই সোমনাথকে সমর্থন করে আমিও ওই জাতীয় একটা কিছু বলতে যাচ্ছি, এমন সময় আমার কানের কাছে কে যেন চাপা গলায় বলল, আহ! চমকিয়ে পিছনে তাকালাম। আমার সঙ্গে সঙ্গে আর সকলেও পিছনে তাকিয়েছিল, কিন্তু পিছনে কেউ নেই। আমরা উদ্বিগ্নভাবে পরস্পর দৃষ্টি বিনিময় করতে লাগলাম। দেখলাম বৃদ্ধ চৌকিদার ভাঙা গলায় বুঝিয়ে দিল যে উহা প্রতিধ্বনি। এ ঘরে প্রতিধ্বনি আছে, কথা বললে অনেক সময় কথার ভগ্নাংশ ফিরে আসে। আশ্বস্ত হলাম বটে, কিন্তু মনে একটু ধোঁকা লেগে রইল। চৌকিদার অতগুলো কথা বলল, কই তার একটা কথাও তো ফিরে আসলো না। যা হোক, পরিদর্শন শেষ করে ফিরে আসলাম। ফিরবার পথে সোমনাথ একবার বলল, খাসা বাড়িখানি। বিলিয়ার্ড রুমের চমৎকারিত্ব তাকে কতদূর মন্ত্রমুগ্ধ করেছিল তা বুঝতে পারলাম দিন 10 পরে, যখন শুনলাম সে বাড়িখানি কিনে নিয়েছে। তারপর আরো বিস্ময়কর সংবাদ, সে পৈতৃক বাড়ির বাস তুলে দিয়ে নবকৃত বাড়িতে উঠে গেছে। গৃহপ্রবেশের দিন আমাদের সকল নিমন্ত্রণ করে খাইয়েছিল বটে, কিন্তু কেন জানি না সমস্ত ব্যাপারটাতে আনন্দ উৎসাহের স্পর্শ লাগলো না। কেবলই মনে হতে লাগলো এটা সোমনাথের চিরবিদায় ভোজ। দাঁড়ালো তাই। 2 মাইল দূরে উঠে গেলে পুরাতন বন্ধু কিছু পর হয়ে যায় না, কিন্তু সোমনাথ যেন মনের দিক দিয়ে আমাদের অনেক দূরে সরে গেল। মাঝে মাঝে সে ক্লাবে আসতো এবং আগের মতো হাসি গল্প করার চেষ্টা করতো বটে, কিন্তু দেখলাম তার মনটা আগাগোড়া বদলে গিয়েছে। পূর্বে যেমন সমস্ত গল্প, কৌতুক ও খেলায় মন প্রাণ ঢেলে যোগ দিতে পারত, এখন আর তেমন পারে না।
তার প্রাণ খোলা হাসিটাও যেন কেমন অন্যমনস্ক হয়ে পড়েছে। যে এতদিন রক্ত মাংসের মানুষ ছিল সে যেন অকস্মাৎ অবাস্তব ছায়ায় পরিণত হয়েছে। ক্লাবে বসে সোমনাথ সম্বন্ধে কথা হচ্ছিল। পৃথ্বী বলল, ক্ষুদিত পাষাণ বাড়িটা সোমনাথকে গিলে খেয়েছে, কতদিন এদিকে আসেনি। আমার হিসাব ছিল। বললাম, আমাদের জনা অভিনয়ের রাত্রে তাকে শেষ দেখেছি, মাসখানেক হলো। অমূল্য বলল, ক্ষুদিত পাষাণ টাসান নয়, আসলে নিজের বিলিয়ার টেবিল পেয়েছে কিনা রাত দিন তাই খেলছে। বড়দা এক পাশে বসেছিল, কড়িকাঠির দিকে চোখ তুলে বলল। অমূল্য ভ্রু তুলে তার দিকে ফিরল। মানে বলতে চাও কি তাকে ভূতে পেয়েছে? বড়দা উত্তর দিল না, কড়িকাঠির দিকে তাকিয়ে রইল। তারপর চোখ নামিয়ে আমাকে লক্ষ্য করে বলল, রাত্রে সোমনাথ যে রাত্রে সোমনাথ আমাদের নেমন্তন্ন করে খাইয়েছিল সে রাত্রির কথা মনে আছে? কোন কথা? খাওয়া দাওয়ার পর তুমি আর সোমনাথ বিলিয়ার্ড খেলছিলে, বোধহয় ভোলনি। আমি বসে তোমাদের খেলা দেখছিলাম। সে সময় তোমার নিজের খেলার কোনো বিশেষত্ব লক্ষ্য করনি? লক্ষ্য যে করেছিলাম তা নিজের কাছে এতদিন স্পষ্টভাবে স্বীকার করিনি, অথচ বড়দা তা লক্ষ্য করেছে। ভালো খেলোয়াড় বলে আমার অহংকার নেই, কিন্তু সেদিন আমার খেলা আশ্চর্য রকম খুলে গিয়েছিল। শুধু তাই নয়, একটা অদ্ভুত অনুভূতি আমাকে অভিভূত করে ফেলেছিল। প্রত্যেকবার বল মারার সময় মনে হচ্ছিল আমি খেলছি না, আর কেউ আমার হাত ধরে খেলে দিচ্ছে। আমি হয়তো পট রেট মারবার চেষ্টা করছি, কিন্তু বলের সঙ্গে কুকের সংস্পর্শ লাগার আগে মুহূর্তে যেন একটা অদৃশ্য হাত আমার হাতে ঈষৎ নাড়া দিয়ে আমাকে লক্ষ্যভ্রষ্ট করে দিয়েছে। ফলে আমার বল রেডকে স্পর্শ করে সমস্ত টেবিল ঘুরে একটা অসম্ভব পকেটে প্রবেশ করেছে। এমনই অনেকবার ঘটেছিল। ক্রমে আমার মনে একটা মহাচ্ছন্ন ভাব এসে পড়েছিল যে যন্ত্রচালিতের মতো খেলে গিয়েছিলাম। সোমনাথ সেদিন আমাকে হারাতেই পারেনি। খেলার শেষে মোহের অবস্থা কেটে গেলে এই বলে নিজেকে বোঝাবার চেষ্টা করেছিলাম যে খেলার ক্ষেত্রে দৈবাৎ এরকম অঘটন ঘটে যায়। নিকৃষ্ট খেলোয়াড়ও হঠাৎ ভালো খেলে ফেলে, কিন্তু এর মধ্যে অলৌকিক কিছু আছে তা তখনও আমি ভাবিনি। আজ বড়দা স্মরণ করে দিতেই সমস্ত ঘটনা মনে পড়ায় বিদ্যুৎপৃষ্টের মতো চমকে উঠলাম। আমি বিস্ফারিত চোখে চেয়ে আছি দেখে বড়দা বলল, তাহলে লক্ষ্য করেছিলে? আমি আর একটা জিনিস লক্ষ্য করেছিলাম যা তোমরা কেউ শোনোনি। খেলায় তন্ময় ছিলে বলেই বোধহয় শুনতে পাওনি। কি? হাততালির শব্দ। সোমনাথ একটা খুব সুন্দর মার মেরেছিল। 3টে বলে ঠোকাঠুকি হয়ে 3টেই একই পকেটে গেল। ঠিক তারপর কে যেন খুব মোলায়েম হাতে হাততালি দিয়ে উঠল। অমূল্য বলল, ওটা প্রতিধ্বনি। যেখানে সহজ স্বাভাবিক ব্যাখ্যা সম্ভব সেখানে ভূত পেট টেনে আনার মানে বুঝি না। বলে বলে ঠোকাঠুকি হওয়ার আওয়াজ প্রতিধ্বনি হলে সেটা হাততালির মতোই মনে হয়। বড়দা বলল, আশ্চর্য বলতে হবে, বল ঠোকাঠুকি তো বরাবরই হচ্ছিল, তবে প্রতিধ্বনিটা ঠিক সেই সময়ই হলো কেন? কিছুক্ষণ কোনো কথা হলো না। এইখানে একটা কথা উল্লেখ করা আবশ্যক। বহুরূপী নাম দিয়ে যে ব্যাপারটা আগে লিখেছিলাম তা ঘটবার পর থেকে বড়দার গল্প সম্বন্ধে আমাদের মনের ভাব বেশ একটু পরিবর্তিত হয়েছিল। সকলেরই নাস্তিকতার গোড়া একটু আলগা হয়ে গিয়েছিল। চুনি তো বিস্তর বই কিনে মহা উৎসাহে প্রেততত্ত্বের চর্চা আরম্ভ করে দিয়েছিল। অমূল্য যদিও এখনো তর্ক করতে ছাড়ে না, তবু তার ঝাঁজ অনেকটা কমে এসেছিল। ঋষি আমাদের আলোচনাকে সিধা পথে ফিরিয়ে আনলো। বলল,
সে যা হোক, কথাটা শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে কি? সোমনাথ যে বাড়ি কিনে একেবারে আলাদা মানুষ হয়ে গেল, আমাদের সংসর্গ পর্যন্ত ছেড়ে দিলে, কারণটা তো কেউ দেখাতে পারলো না। তাকে ভূতে পেয়েছে, এ কথাই শ্রদ্ধা করা যায় না। তবে হয়েছে কি তার? বড়দা আস্তে আস্তে বলল, আমার কি মনে হয় জানো, সোমনাথ আমাদের চেয়ে ঢের বেশি মনের মতো সঙ্গী পেয়েছে। পুরনো বাঁধনের পাশে খুব শক্ত নতুন বাঁধন পড়েছে, তাই পুরনো বাঁধন ঢিলে হয়ে গেছে। বড়দার কথার ইঙ্গিতটা ভুল করবার মতো নয়, কিন্তু এটি আজগুবি যে নির্বিচারে মেনে নেওয়া যায় না। অমূল্য আমাদের সকলের মনের ভাব যেন প্রতিধ্বনি করে বলল, অর্থাৎ তুমি বলতে চাও এক দঙ্গল ভূতের সঙ্গে সোমনাথের এতই দহরম হয়ে গেছে যে মানুষের সঙ্গ আর তার ভালো লাগছে না? এবারও বড়দার সোজাসুজি উত্তর দিল না, বরঞ্চ যেন নিজের চিন্তায় নিমগ্ন হয়ে গিয়েছে এমনই একটা ভাবে চুপ করে রইল। মিনিট 2-3 পরে কতকটা আত্মগতভাবেই বলল, ইকোজ, প্রতিধ্বনি। অদ্ভুত নাম বাড়িটার। যে লোক বাড়ি তৈরি করেছিল সে হয়তো নামকরণ করেছিল, কিন্তু তার পরবর্তীরা বাড়ির আবহাওয়া দেখে নাম রেখেছিল প্রতিধ্বনি। চুনি এতক্ষণ বসে আলোচনা শুনছিল, কথা বলেনি। এখন একবার গলা খাগড়িয়ে দিয়ে বলল, কিছুদিন থেকে একটা থিওরি আমার মাথায় ঘুরছে। কিসের থিওরি? এইসব হানাবাড়ি সম্বন্ধে। এখনো থিওরিটা খুব স্পষ্ট রূপ গ্রহণ করেনি, তবু। কি থিওরি তোমার শুনি? চুনি একটু ইতস্তত করে বলল, ওই প্রতিধ্বনি শব্দটার মধ্যেই আমার থিওরির বীজ নিহিত রয়েছে। দেখো, শব্দের যেমন প্রতিধ্বনি আছে, তেমনি বাস্তব ঘটনারও প্রতিধ্বনি থাকতে পারে নাকি? প্রতিধ্বনি না বলে তাকে প্রতিবিম্বও বলতে পারো। ব্যাপারটার মূলে একই। ধ্বনির প্রতিধ্বনি সবসময় থাকে না। এই ঘরের মধ্যে তোমরা গলা ফাটিয়ে চিৎকার করলেও এতটুকু প্রতিধ্বনি পাবে না। আবার এমন একটা স্থান আছে যেখানে চুপি চুপি একটা কথা উচ্চারণ করলেও কোনো অদৃশ্য প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে সেটা দ্বিগুণ হয়ে ফিরে আসে। আমার মনে হয় হানা বাড়িগুলোও এই জাতীয় স্থান। গ্রামাফোন রেকর্ডের মতো তারা অতীতের কতকগুলো বাস্তব ঘটনা সঞ্চয় করে রাখে, তারপর সুবিধা পেলেই তার প্রতিধ্বনি করতে থাকে। বড়দা, তোমার কি মনে হয়? থিওরিটা অভিনব বটে, কিন্তু বড়দার মুখ থেকে এর অনুমোদন আশা করা যায় না। সে গোঁড়া ভূত বিশ্বাসী, অথচ থিওরি সত্য হলে ভৌতিক কাণ্ড মাত্রেই একটা যান্ত্রিক ব্যাপার হয়ে দাঁড়ায়। প্রেতজনির স্বাধীন স্বতন্ত্র অস্তিত্ব কিছু থাকে না। বড়দা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে তোমার মতে প্রেতজনি নেই? যেগুলোকে ভৌতিক ফেনোমেনন বলে মনে হয় সেগুলো অতীতের প্রতিধ্বনি মাত্র? চুনি বলল, না, তা ঠিক নয়। আমি বলতে চাই প্রেতজনি থাকে থাক, কিন্তু হানাবাড়িতে সাধারণত যেসব ব্যাপার ঘটে থাকে সেগুলো হয়তো অধিকাংশই এই প্রতিধ্বনি জাতীয়। আমি বললাম, সোমনাথের বাড়িতে প্রতিধ্বনি আছে, আমরা প্রত্যক্ষ করেছি। সেটা কোন জাতীয়? চুনি বলল, সেইটাই আমি পরীক্ষা করে দেখতে চাই। তোমরা কেউ রাজি আছো? কি করতে হবে? আমি স্থির করেছি একদিন সোমনাথের বাড়িতে গিয়ে রাত্রি যাপন করব। সে হঠাৎ বদলে গেল কেন, তার একটা সন্তোষজনক কৈফিয়ত আবশ্যক। সুতরাং মনস্তত্ত্বের দিক দিয়েও পরীক্ষাটা তুচ্ছ হবে না। আর যদি সে এমন কিছু পেয়ে থাকে যার তুলনায় তার আজন্মের সমস্ত বন্ধন ঢিলে হয়ে গেছে, তাহলে সেই অপূর্ব বস্তুটি কি তাও আমাদের জানা দরকার। অমূল্য একটু মুখ বেঁকিয়ে কবিতা আবৃত্তি করলো। যে ধনে হইয়া ধনী মনিরে মানো না মনি,
তাহারই খানিক মাগি আমি নত শিরে। যদি সুবিধা হয় গোটা কয়েক পেতাত্তা বর্দার জন্য চেয়ে নিয়ে এসো, আমাদের এই ক্লাব ঘরে পুষে রাখা যাবে। আমি চুনির দিকে ফিরে বললাম, বেশ, আমি তোমার সঙ্গে যেতে রাজি আছি। কালই চলো তাহলে, শনিবার আছে। পরদিন সন্ধ্যাবেলা সোমনাথের বাড়ির সামনে যখন পৌঁছালাম তখন ঘোর ঘোর হয়ে এসেছে। প্রকাণ্ড হাতার মাঝখানে বাড়িখানা যেন একেবারে জনশূন্য মনে হলো। বাড়ির বারান্দায় উঠে কাউকে দেখতে পেলাম না। আমি ও চুনি পরস্পর মুখ তাকাতাকি করতে লাগলাম। চাকর বাকর কেউ কি নেই? সব গেল কোথায়? হাঁক দেব মনে করছি, এমন সময় ভিতর থেকে খটখট শব্দ শুনতে পেলাম। ভুল হওয়ার নয়, বিলিয়ার্ড বলের ঠোকাঠুকি লাগার শব্দ। আশ্চর্য বোধ হলো, এই ভর সন্ধ্যাবেলা সোমনাথ বিলিয়ার্ড খেলছে? কার সাথে খেলছে? দুজনে ভেতরে প্রবেশ করলাম। কোনো ঘরে কোনো বাতি জ্বলেনি, কেবল বিলিয়ার্ড রুম থেকে আলো আসছে। আমরা নিঃশব্দে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। টেবিলের উপরকার সবুজ সেট ঢাকা বাতি তিনটি শুধু জ্বলছে। তাদের আলোকচক্রের বাইরে ঘর অন্ধকার। এই আলো অন্ধকারের সীমানায় টেবিলের ধারে দাঁড়িয়ে সোমনাথ আত্মনিমগ্নভাবে কুকের মুখে খড়ি লাগাচ্ছে। ঘরে আর কেউ নেই। চুনি বলে উঠল, কি হে, একলাই খেলছো? কে? সোমনাথ চমকিয়ে উঠে মুখ ফেরালো। তারপর দ্রুত দরজার কাছে এসে সুইচ টিপল। ঘরের অন্য আলোগুলো জ্বলে উঠল। আমাদের দেখে সে প্রথম কিছুক্ষণ নিষ্পলক চোখে তাকিয়ে রইল, যেন ভালো করে চিনতেই পারল না। আমরাও অপ্রতিভভাবে তার মুখের দিকে চেয়ে দাঁড়িয়ে রইলাম। বুঝলাম আমাদের সঙ্গে তার মনের সংযোগ এমন পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যে সহসা জোড়া লাগাতে পারছে না। যা হোক, শেষ পর্যন্ত হাসি ডাকার চেষ্টা করে সে বলল, আরে তোমরা! তারপর হঠাৎ কি ব্যাপার? সোমনাথের কণ্ঠে যে সহজ অকৃত্রিম সমাদরের সুর শুনতে আমরা অভ্যস্ত, তা যেন ফুটল না। আমি সংকুচিতভাবে বললাম, ব্যাপার কিছু নয়, তোমার ঘরকন্যা দেখতে এলুম। একলা বিলিয়ার্ড খেলছিলে নাকি? একলা? কথাটা বলেই সে সামলে নিল। মুখের উপর দিয়ে একবার হাত চালিয়ে বলল, হ্যাঁ, একলাই খেলছিলাম। এসো, বাইরে বসা যাক। ঘরের আলো নিভিয়ে সোমনাথ আমাদের বারান্দায় নিয়ে গিয়ে বসালো। এতক্ষণে বাইরেও অন্ধকার হয়ে গিয়েছিল। ঝাউ গাছটাতে অসংখ্য জোনাকি জ্বলছিল। সে বলল, আলো জ্বলে দেবো না অন্ধকারেই বসবে? চুনি বলল, ক্ষতি কি, অন্ধকারেই বসা যাক। বেতের মোড়ায় তিনজনে চুপচাপ বসে আছি, কারো মুখে কথা নেই। হঠাৎ সোমনাথ বলল, চা খাবে? চুনি উত্তর দিল, না, আমরা চা খেয়ে বেরিয়েছি। তারপর একবার গলাটা ঝেড়ে বলল, তুমি দিন দিন যেরকম ডুমুর ফুল হয়ে উঠেছ, ভয় হলো দুদিন বাদে হয়তো চিনতেই পারবে না। তাই আজ তোমার বাড়িতে রাত কাটাবো বলে এসেছি। পুরনো বন্ধুত্ব মাঝে মাঝে ঝালিয়ে নিতে হবে তো। এক মুহূর্ত সোমনাথ জবাব দিল না। তারপর যেন একটু বেশি মাত্রায় ঝোঁক দিয়ে বলে উঠল, আরে বেশ তো, বেশ তো। তা দাঁড়াও, আমি আসছি। কোথায় যাচ্ছ? বাবুর্চিকে খবর দিই তোমাদের খাবার ব্যবস্থা করুক। সোমনাথ উঠে গেল। মনে মনে ভারী কুণ্ঠা বোধ হতে লাগলো। বন্ধুত্বের দাবিতে আতিথ্য গ্রহণ করতে গিয়ে অপরপক্ষের মনের অনাগ্রহের আভাস পেলে গ্লানির আর অন্ত থাকে না। সোমনাথ বাইরে হৃদ্যতার ভান করছে বটে, কিন্তু অন্তরের সঙ্গে আমাদের সাহচর্য চায় না। তা বুঝতে কষ্ট হলো না। আগেকার অবাধ স্বচ্ছন্দ আত্মীয়তা আর নেই। শুধু তাই নয়, আমরা হঠাৎ এসে পড়ায় সে বিশেষ বিব্রত হয়ে পড়েছে।
যেন তার সুনিয়ন্ত্রিত কর্মধারায় আমরা বিঘ্ন ঘটিয়েছি। চুনি খাটো গলায় বলল, কি হে, কিরকম মনে হচ্ছে? সুবিধের নয়, ফিরে গেলেই বোধহয় ভালো হতো। ওহ, থাকতে হবে। চুনি আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু থেমে গেল। পরিপূর্ণ অন্ধকারে কেউ কাউকে দেখতে পাচ্ছিলাম না। অস্পষ্ট শব্দে বুঝলাম সোমনাথ ফিরে এসে মোড়ায় বসল। মোড়ার মজমজ শব্দ যে শুনেছিলাম তা শপথ করে বলতে পারি। চুনি সহজ আলাপের সুরে সোমনাথকে উদ্দেশ্য করে বলল, তারপর একলা থাকতে তোমার কোনো কষ্ট হচ্ছে না? সোমনাথ উত্তর দিল না। এমন সময় কেন জানি না আমার ঘাড়ের রোঁয়া হঠাৎ শক্ত হয়ে খাড়া হয়ে উঠল। চুনিও হয়তো কিছু অনুভব করে থাকবে। কিছুক্ষণ স্তব্ধ থেকে সে হঠাৎ দেশলাই জ্বালল। দেখলাম সোমনাথের মোড়ায় কেউ বসে নেই। দেশলাইয়ের কাঠি শেষ পর্যন্ত জ্বলে আস্তে আস্তে নিভে গেল। অবরুদ্ধ নিঃশ্বাস মোচন করে চুনি মৃদুস্বরে বলল, এইবার সোমনাথের স্পষ্ট পদশব্দ শুনতে পেলাম। শব্দটা কাছে আসলে চুনি বলে উঠল, সোমনাথ, হ্যাঁ। আলোটা জ্বেলে নাও ভাই, অন্ধকার আর ভালো লাগছে না। কথার শেষে হাসতে গিয়ে তার গলাটা কেঁপে গেল। বারান্দার আলো জ্বেলে দিয়ে সোমনাথ এসে বসল। সাদা ঢাকনির মধ্যে মৃদু শক্তি বাল্ব স্নিগ্ধ আলো বিকিরণ করতে লাগলো। অন্ধকারের চেয়ে এ ভালো, তবু পরস্পর মুখ দেখা যায়। সোমনাথ বলল, বাবুর্চিকে বলে এলুম, শুধু মুরগির কারি আর পরোটা, তার বেশি কিছু জোগাড় হয়ে উঠল না। ইতিমধ্যে যে ক্ষুদ্র ব্যাপারটি ঘটেছিল তার উল্লেখ না করে চুনি বলল, যথেষ্ট যথেষ্ট, অমৃতর ব্যবস্থা থাকলে 5 রকম ব্যঞ্জনের দরকার হয় না। কিন্তু তুমি বাবুর্চি রেখেছো যে? সোমনাথ একটু চুপ করে থেকে বলল, রাখিনি ঠিক, বাড়ির যে বুড়ো চৌকিদারটা ছিল সেই রেঁধে দেয়। রাঁধুনি বামন পেলে না? দরকার বোধ করি না, আমি একলা মানুষ। চাকর তো দেখছি না, চাকর রাখুনি কেন? রেখেছিলাম একজন, কিন্তু রইল না? চুনি মোড়া টেনে নিয়ে সোমনাথের কাছে ঘেঁষে বসলো, বলল, আসল কথাটা কি বলো তো সোমনাথ, বাড়িতে কিছু আছে না? মুখে একটা বিস্ময়ের ভাব এনে সোমনাথ বলল, কি থাকবে? সেই কথাই তো জানতে চাইছি। শহরের এক টেরে এই পুরনো বাড়ি, চাকর বাবুন থাকতে চায় না, কিছু থাকা বিচিত্র নয়। সোমনাথের চোখের উপর অদৃশ্য পর্দা নেমে আসলো। সে হাসবার একটা ব্যর্থ চেষ্টা করে বলল, আরে পাগল না খ্যাপা, ওসব কিছু নয়। শহর থেকে দূর পড়ে, তাই চাকর বাকর থাকতে চায় না। বুঝলাম কিছু বলবে না। ইচ্ছা করলে যে অনেক কিছু বলতে পারে তাও বুঝতে পারলাম, কারণ সোমনাথ মনের ভাব গোপন করতে পারে না, মুখে চোখে প্রকাশ হয়ে পড়ে। কিন্তু লুকোতে চায় কেন? যা সে জেনেছে তার অংশীদার রাখতে চায় না, কৃপণের মতো একা ভোগ করতে চায়, কিংবা অবিশ্বাসীর ব্যঙ্গ বিদ্রুপের ভয়ে বলতে চায় না। চুনি কিন্তু ছাড়বার পাত্র নয়। সোজাসুজি জেরায় ফল হইল না দেখে সে অন্য পথ ধরল। কিছুক্ষণ একথা সে কথার পর হানামারি সম্বন্ধে নিজের থিওরির কথা পারল। বেশ ফলাও করে লেকচারের ভঙ্গিতে ব্যাখ্যা করে নিজের থিওরির সম্ভাব্যতা প্রমাণ করতে লাগলো। সোমনাথও দেখলাম এক মনে গালে হাত দিয়ে শুনছে। ইতিমধ্যে আমাদের চারপাশে যে একটা অতীন্দ্রিয় ব্যাপার ঘটতে আরম্ভ করেছে তা বোধ করি ওরা দুজনে জানতে পারেনি। প্রথমটা আমিও লক্ষ্য করিনি, কিন্তু হঠাৎ এক সময় মনে হলো কারা নিঃশব্দে এসে আমাদের ঘিরে দাঁড়িয়ে একাগ্র মনে চুনির কথা শুনছে। চোখে কিছুই দেখলাম না, এমনকি কানে কিছু শুনলাম না, এমন কথাও জোর করে বলতে পারি না। তবু
কেমন করে এই অদৃশ্য আবির্ভাবের কথা জানতে পারলাম তা আমার কাছে এক প্রহেলিকা। কিন্তু জানতে যে পেরেছিলাম তাতে বিন্দুমাত্র সংশয় নেই। এটি অনুমান বা উত্তেজনাজনিত কল্পনার রূপায়ণ নয়, স্পর্শ করবার মতো অত্যন্ত বাস্তব অনুভূতি। অপরিস্ফুট আলোকে তাদের দেখতে পাচ্ছি না বটে, কিন্তু তারা যে আমাদের গা ঘেঁষে দাঁড়িয়ে উৎকর্ণভাবে চুনির কথা শুনছে তা প্রত্যক্ষ অনুভূতির মতোই সত্য। ক্রমে একটি অতি মৃদু সুগন্ধ নাকে আসতে লাগলো। তাজা ফুলের বা আতর এসেন্সের গন্ধ নয়, পোপৌরির মতো একটু বাসি অথচ সুমিষ্ট সৌরভ। ধীরে ধীরে গন্ধ স্পষ্টতর হয়ে উঠতে লাগলো। তখন বুঝতে পারলাম জিয়ানো ল্যাভেন্ডার ফুলের গন্ধ। চুনি তখনও থিওরি ব্যাখ্যা করছিল, তাই গন্ধ নাকে গেলেও সে বোধহয় ওটি লক্ষ্য করেনি। আলোচনা শেষ করে সে বলল, অবশ্য এটা আমার মন গড়া কাল্পনিক থিওরি, তবু কিছু ভিত্তি কি এর নেই? তোমার কি রকম মনে হচ্ছে? সোমনাথ মুখ তুলে বোধ করি একটা কিছু উত্তর দিতে যাচ্ছিল। চুনি সচকিতভাবে চারিদিকে চেয়ে বলল, গন্ধ? কিসের একটা গন্ধ? আমি বললাম, পেয়েছ তাহলে, ল্যাভেন্ডারের গন্ধ। সোমনাথের চোখের মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল। সে ধরফর করে উঠে দাঁড়িয়ে বলল, ল্যাভেন্ডারের গন্ধ? না না, ও তোমাদের ভুল। গন্ধ কই? আমি তো কিছু পাচ্ছি না। চুনি বলল, সত্যি পাচ্ছ না? না, কিছু না। বলে সজোরে মাথা নাড়ল। সে যেন জোর করে গন্ধটা উড়িয়ে দিতে চায়, কিন্তু গন্ধকে উড়িয়ে নিয়ে গেল অন্য জিনিস। হঠাৎ একটা দমকা হাওয়া বাড়ির দিক থেকে এসে সমস্ত গন্ধটুকু এক নিমিষে ভাসিয়ে নিয়ে চলে গেল। বিস্মিতভাবে বাইরের দিকে তাকালাম। ঝাউ গাছের জোনাকি মণ্ডিত বিরাট দেহ অন্ধকারে চোখে পড়ল। ঝাউ গাছ একেবারে নিস্তব্ধ। অল্প মাত্র বাতাস বইলে যে গাছ মর্মরধ্বনি করে ওঠে, তাতে শব্দমাত্র নেই। সোমনাথ আবার মোড়ায় বসে পড়ল। চুনি প্রখর জিজ্ঞাসু নেত্রে চারিদিকে চাইতেছিল। আমি নিম্নস্বরে বললাম, চলে গেছে, যারা এসেছিল তারা আর নেই। চুনি, গন্ধটাও কি প্রতিধ্বনি? তারপর গরুর গাড়ি যেমন ভাঙা অসমতল পথ দিয়ে চলে, তেমনি অসংলগ্ন বাদাবহুল আলোচনার ভিতর দিয়ে আহারের পূর্বের ঘণ্টা দুই সময় কেটে গেল। সোমনাথ মুহ্যমান হয়ে রইল। আমারও মনের মধ্যে একটা নামহীন অস্বাচ্ছন্দ্য হয়ে বসে রইলাম। অসাধারণ আর কিছু অনুভব করলাম না। যারা এসেছিল তারা যেন আমাদের অধিকার বহির্ভূত কৌতূহল দেখে সন্ত্রস্তভাবে চলে গিয়েছে। নিঃশব্দে আহার শেষ হলো। বুড়ো চৌকিদার পরিবেশন করলো। অনুভবে বুঝলাম সেও আমাদের উপর খুশি নয়। তার সাদা ভ্রুযুগল নীরবে আমাদের ধিক্কার দিতে লাগলো। অবরোধের পর্দার ভিতর উঁকি মারার চেষ্টা করে আমরা যেন বর্বরোচিত অশিষ্টতা করেছি। বারান্দার এক প্রান্তে 3টি ক্যাম্প খাট পেরে শয়নের ব্যবস্থা হয়েছিল। তাড়াতাড়ি শুয়ে পড়লাম। কোনো মতে রাত্রিটা কাটলে যেন বাঁচা যায়। 3 জনে পাশাপাশি শুয়ে আছি, কথাবার্তা নেই। চুনি শুয়ে শুয়ে সিগারেট টানছে। অন্ধকারে তার সিগারেটের আগুন উজ্জ্বল হয়ে আবার নিস্তেজ হয়ে পড়ছে। সোমনাথ একেবারে নিশ্চল হয়ে আছে, হয়তো ঘুমিয়ে পড়েছে। কয়েকটা জোনাকি আমাদের বিছানার চারপাশে উড়ে উড়ে যেন পাহারা দিচ্ছে। নানা কথা মনে আসতে লাগলো। আজ যা যা ঘটেছে চুনির থিওরির সঙ্গে তা একেবারে বেখাপ নয়। তবু যারা চুনির কথা শুনছিল তারা কি শুধুই অতীতের প্রতিবিম্ব? সোমনাথ এ বিষয়ে এমন একগুঁয়ে ভাবে নীরব কেন? অতীতের ছায়ার সহিত বর্তমানের মানুষের এমন সাক্ষাৎ সম্বন্ধ ঘটে কি করে? আর যদি সজীব স্বতন্ত্র আত্মা হয় তবে ওরা কারা?
ল্যাভেন্ডার ফুলের গন্ধ কেন আসলো? সেকালে ইংরেজ মেয়েদের ল্যাভেন্ডার ফুল একটা শৌখিনতা ছিল শুনেছি। সেই গন্ধ অতীতের কোন দেহ সৌরভের সঙ্গে মিশে ভেসে আসলো? বোধহয় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম। এক মুহূর্তে সমস্ত চেতনা সতর্ক হয়ে জেগে উঠল। কিছুক্ষণ নিস্পন্দভাবে শুয়ে রইলাম। তারপর বাড়ির ভিতর থেকে পরিচিত খটখট শব্দ কানে আসলো। ঘাড় তুলে দেখলাম চুনি বিছানায় উঠে বসেছে। সে নিঃশব্দ পদে উঠে এসে আমার কানে কানে বলল, শুনতে পাচ্ছ? সোমনাথ বিছানায় নেই, কখন উঠে গেছে। এসো দেখা যাক, শব্দ করো না। তন্দ্রার মধ্যে 1 ঘন্টা কেটে গিয়েছে। রেডিয়ামযুক্ত হাত ঘড়ি দেখে বুঝতে পারলাম রাত্রি 11:30। অন্ধকারে পা টিপে দুজনে বিলিয়ার্ড ঘরের দিকে চললাম। দ্বার পর্যন্ত গিয়ে আমরা আর অগ্রসর হলাম না। টেবিলের উপর তেমনি 3টি আলো জ্বলছে, বাকি ঘর অন্ধকার। সোমনাথ টেবিলের উপর ঝুঁকে বল মারছিল। তার মুখ স্পষ্ট দেখতে পেলাম। মুখের চেহারা একেবারে বদলে গিয়েছে। সন্ধ্যাবেলার সেই অবসাদগ্রস্ত মুহ্যমান ভাব আর নেই। চোখের দৃষ্টি উজ্জ্বল। খেলার আনন্দ প্রতি অঙ্গ সঞ্চালনে ফুটে বাইরে বেরোচ্ছে। মনে হলো কয়েক মাস আগে সোমনাথ এমনই ছিল। বাড়ি কিনবার পর থেকে তার এই প্রাণখোলা আমোদে মেতে ওঠা মূর্তি আর দেখিনি। বল মেরে সোমনাথ লঘুকণ্ঠে হেসে উঠল। তারপর নিজেই সচকিতে ঠোঁটের উপর আঙুল রেখে মৃদুস্বরে কি একটা বলল। অল্পক্ষণে আর একটু সুমষ্ট হাসির শব্দ কানে আসলো। হয়তো এটি সোমনাথের হাসির প্রতিধ্বনি। কিন্তু পর্দায় ও মিষ্টতায় এত প্রভেদ যে রমণীকণ্ঠের হাসি বলে ভ্রম হয়। খেলা চলতে লাগলো। সোমনাথ একা খেলছে, তবু যেন একা খেলছে না। কারো সঙ্গে কৌতুকপূর্ণ প্রতিযোগিতা চলছে। সম্মোহিতের মতো দ্বারের বাইরে দাঁড়িয়ে দেখতে লাগলাম। সোমনাথ খেলছে, মৃদুস্বরে কাদের সঙ্গে কথা বলছে, সন্তর্পণে সাবধানে গলা নামিয়ে হাসছে। প্রতিধ্বনিও তার সঙ্গে তাল রেখে চলেছে। কখনো ভারী গলায় গম্ভীর আওয়াজ হচ্ছে, আবার কখনো কোমল কণ্ঠের অধ্যুচ্চারিত মৃদু ভাষণ কানে কানে অর্থহীন কথা বলে যাচ্ছে। সমস্তই যেন চুপি চুপি, লুকিয়ে লুকিয়ে আমোদ কৌতুক চলছে। তাই রঙ্গরস আরো গাঢ় হচ্ছে। বুঝতে পারলাম আমরাই এই লুকোচুরির লক্ষ্যবস্তু। আমাদের জন্যই এরা প্রকাশ্য মজলিস জমাতে পারছে না। সন্ধ্যাবেলা এসে রঙ্গভঙ্গ করেছিলাম, পাছে জেগে উঠে আবার বিঘ্ন করি, তাই গভীর রাতে এই ত্রস্ত সতর্কতা। আমাদের পাশ দিয়ে কি একজন চলে গেল। চুনি নিঃশব্দে আমার হাত ধরে টেনে নিল। ফিরে এসে বিছানায় বসলাম। চুনি জিজ্ঞাসা করল, সোমনাথ ছাড়া আর কাউকে দেখতে পেলে? না, চোখে দেখিনি, কিন্তু জানি, কিন্তু সেগুলো যে আমাদের মনের কল্পনা নয় তার প্রমাণ কি? সোমনাথ হয়তো পাগল হয়ে গেছে, তাই নিজের মনে হাসছে, কথা কইছে। কিন্তু গন্ধ, আওয়াজ, এগুলো কি? এগুলো প্রতিধ্বনি হতে পারে। হয়তো এই প্রতিধ্বনি সোমনাথকে পাগল করে দিয়েছে। এখনো পর্যন্ত আমরা চোখে কিছু দেখিনি, শুধু শব্দ আর গন্ধ। অতীতের কতকগুলো শব্দগন্ধ এই বাড়িটাকে আঁকড়ে ধরে আছে। তাতে দেহ বিমুক্ত স্বতন্ত্র আত্মার অস্তিত্বের প্রমাণ হয় না। প্রমাণ যে হয় তার পরিচয় সঙ্গে সঙ্গে পেলাম। জোনাকির উল্লেখ আগে কয়েকবার করেছি। এখন দেখলাম কয়েকটা জোনাকি আমাদের মুখের সামনে এসে শূন্যে তাল পাকাতে লাগলো। তাদের সঞ্চরণমান নীল আলো ক্রমশ ঘনীভূত হয়ে জমাট আকার ধারণ করেছে। দেখতে দেখতে একখানি মুখ ওই জোনাকির আলোয় শূন্যে ফুটে উঠতে লাগলো। কেমন করে এটি সম্ভব হলো জানি না,
কিন্তু পাংশু নীলাভ নারী মুখ স্পষ্ট আমাদের চোখের সামনে ফুটে উঠল, যেন অন্ধকারের পটে জোনাকির আলো দিয়ে একটা ছবি আঁকা হচ্ছে। মোমে গড়া মুখোশের মতো নিশ্চল মুখ, কিন্তু চোখে কটাক্ষ রয়েছে। ক্ষণিকের জন্য একটি জীবন্ত মানসিক অস্তিত্বের স্পর্শ অনুভব করলাম। তারপর জোনাকিরা ছত্রভঙ্গ হয়ে গেল। দেহের সমস্ত পেশি শক্ত করে রইলাম। বুকের স্পন্দন দপদপ করে কণ্ঠের কাছে ধাক্কা খেতে লাগলো। কতক্ষণ এইভাবে কেটে গেল জানি না। আমি প্রথম কথা বললাম, চুনি, এবার চোখে দেখা গেছে? এও কি প্রতিবিম্ব? চুনি উত্তর দিল না, আস্তে আস্তে বিছানায় শুয়ে পড়ল। পরদিন সকালে বিলিয়ার্ড রুমে দাঁড়িয়ে সোমনাথের নিকট বিদায় নিলাম। চুনির চোখের কোলে কালি পড়েছিল। সম্ভবত আমার মুখখানাও নিশ্চিহ্ন ছিল না, কিন্তু আয়নার অভাবে নিজের অবস্থা ঠিক বুঝতে পারলাম না। চুনি বলল, একটা রাত্রি তোমাকে খুবই জ্বালাতন করলাম, কিছু মনে করো না সোমনাথ। সোমনাথ বলল, না না, সে কি কথা? চুনি বলল, যাই হোক, আমাদের দিক থেকে অভিযান একেবারে নিষ্ফল হয়নি, কতকগুলো নতুন অভিজ্ঞতা লাভ করা গেল। আমাদের দুঃখ শুধু এই যে তোমার অভিজ্ঞতা তুমি আমাদের কাছে লুকিয়েই রাখলে, প্রকাশ করলে না। সোমনাথ কুণ্ঠিত চোখে চেয়ে রইল। আমার থিওরি কাল তোমায় বলেছি, সেটা সত্যি কিনা ইচ্ছা করলেই তুমি বলতে পারতে। কি কি বলতে পারতুম? এখনো বলতে পারো। কাল রাত্রে আমরা যা যা অনুভব করেছি সেগুলো কি এই বাড়িতে সঞ্চিত কতগুলি স্মৃতির ছায়া, না সত্যিকার জীবন্ত কিছু আছে? সোমনাথ উত্তর দিল না, ঘাড় হেঁট করে বসে রইল। উত্তর দিল প্রতিধ্বনি। কানের কাছে চুপি বলল, আছে আছে আছে।